রাজশাহী ও যশোরে লাগাম ছাড়া করোনা। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৭০ জনের মৃত্যু। টিকা দেওয়ার দাবিতে দেশে আটকা পড়া সৌদি প্রবাসীদের বিক্ষোভ। কোরবানি ঈদে চলাচল নিয়ন্ত্রণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত এলাকা থেকে গরু আনলে মানতে হবে স্বাস্থ্যবিধি। ৭ সেপ্টেম্বর থেকে রাজধানীতে শুরু হচ্ছে ৬ কোম্পানির অধীনে বাস চলাচল। প্রথম ধাপে চলবে খাটারচর থেকে সাইনবোর্ড। পুরনো বাস মেরামতে শত কোটি টাকা বরাদ্দ। বিদায় নিলেন সেনাপ্রধান আজিজ। দায়িত্বে জেনারেল এস.এম. শফিউদ্দিন। পরানো হলো র্যাঙ্ক ব্যাজ। জনগণ ও সেনাবাহিনীর মধ্যে থাকবে না দূরত্ব, বললেন নতুন সেনাপ্রধান। এবং নাব্য ফেরানো ২৪টি নদী খননের সুফল পাচ্ছেন মধ্য পূর্বাঞ্চলের কোটি মানুষ। সচল ২০০০ কিলোমিটার নদীপথ। বন্যার পাশাপাশি কমবে চাষাবাদের খরচ। সময় সংবাদের সঙ্গে আছে আমি খান তাজদিন হাসান। করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে রাজশাহী ও যশোরে। দুই জেলায় মারা গেছেন ২৩ জন। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে মৃত্যুর সংখ্যা ৭০। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের হার যশোরের ৫৩%। রোগী বাড়তে থাকায় হাসপাতালগুলো চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। বিশেষ লকডাউন ও বিধিনিষেধ দিয়েও কোনো মতেই আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার কমছে না। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের হাসপাতালগুলোতে শয্যা সংকটে চরম ভোগান্তিতে রোগীরা। দেখা দিয়েছে আইসিইউ এর তীব্র সংকট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় ৮ জন করোনা ও ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে শুধু রাজশাহীরই ১৩ জন, নওগাঁর ৪ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১ জন। ৩৮০টি নমুনা পরীক্ষায় ১২৯ জন শনাক্ত হয়েছেন, হার প্রায় ৩৪%। করোনা ডেডিকেটেড হাসপাতালে ৩৫৭ শয্যার বিপরীতে ভর্তি ৪০৪ জন। এখানে এখানে সমস্যা, এখানে প্রচুর রোগের চাপ। প্রয়োজন, মারা যাচ্ছে আমার রোগী। কালকে রাত্রে 30 হয়ে গেছিল অক্সিজেন লেভেল, তারপরেও তাদেরকে আমরা নিয়ে আসতে পারি নাই। পরশুদিন টেস্ট করেছে, কালকে রাতে তো ঘুম হয়নি, তাই নিয়ে এসেছে রাজশাহী। তো আসার পর টেস্ট করার পর মানে বিয়ে হয়ে গেছে, তো আটকানোর কোনো মানে আছে? বেড ফাঁকা নাই এসব বলছে, কিন্তু সেখানে কিন্তু বেড ফাঁকা ছিল। বগুড়ায় 3টি হাসপাতালে মারা গেছেন ৮ জন। তাদের মধ্যে বগুড়ার 2 জন, জয়পুরহাটের 5 জন ও নওগাঁর 1 জন। 24 ঘণ্টায় 354টি নমুনা পরীক্ষায় শনাক্ত 98 জন, হার 27.9%। সংক্রমণের উচ্চমাত্রা সীমান্ত জেলা যশোরে মারা গেছেন 10 জন। 24 ঘণ্টায় 358টি নমুনা পরীক্ষায় শনাক্ত 191 জন, হার 53%। সংক্রমণ রোধে সকাল থেকে শুরু হয়েছে এক সপ্তাহের বিশেষ লকডাউন। এখানে মোটামুটি কথা সেইভাবে ডাক্তাররা ট্রিটমেন্ট করছে না। আমার বোনটা যদি মারা যায়, তাহলে এই আইসিইউ যদি না থাকে, আরো 7টা বেড হয়, ওটা যদি না হয়, তাহলে আমাদের জন্য খুব কষ্টজনক ব্যাপার। খুলনায় 3টি হাসপাতালে 6 জন মারা গেছেন। তাদের মধ্যে 2 জন সাতক্ষীরার এবং নড়াইল, বাগেরহাট, যশোর ও গোপালগঞ্জের 1 জন করে। 24 ঘণ্টায় 867টি নমুনা পরীক্ষায় শনাক্ত 226 জন, হার 29%। জেলায় তৃতীয় দফা বিশেষ লকডাউন চলছে। সামনে হতে পারে আমাদের হিমশিম খেয়ে খাওয়া লাগতে পারে, বা আমাদের অক্সিজেনেরও সংকট হতে পারে যদি রোগীর সংখ্যা বেড়ে যায়। সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 9 জন। 24 ঘণ্টায় 282টি নমুনা পরীক্ষায় 122 জন শনাক্ত হয়েছেন, হার 43%। জেলায় 872 জন রোগী বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। কুষ্টিয়ায় মারা গেছেন 4 জন। সদর হাসপাতালে 41টি করোনা শয্যার বিপরীতে উপসর্গ নিয়ে ভর্তি আছেন 147 জন, দিশেহারা হাসপাতাল কর্তৃপক্ষ। ঝিনাইদহে শনাক্তের হার 51%। 24 ঘণ্টায় 143টি নমুনা পরীক্ষায় আক্রান্ত 73 জন, মারা গেছেন 3 জন। এছাড়া দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে 3 জন করে, চুয়াডাঙ্গায় 5 জন এবং পঞ্চগড়ে 1 জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। করোনা পরিস্থিতির খবর জানাতে রাজশাহী মেডিকেলের সামনে আছেন রিপোর্টার রাকিবুল হাসান এবং সাতক্ষীরা নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী মমতাজ বাপি। প্রথমে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব। তাজনীন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চাপ অব্যাহত রয়েছে এবং সকাল থেকে আমরা এখন পর্যন্ত জরুরি বিভাগে কিছুক্ষণ আগে যে তথ্যটি পাওয়া গেল সেটি হচ্ছে 8টা থেকে এখন পর্যন্ত ভর্তি হয়েছে করোনা সংক্রমণ এবং করোনা আক্রান্ত হয়ে 36 জন, যাদের 30 জনই কিন্তু আসলে ভর্তি হয়েছেন গ্রাম থেকে এসে এবং বাকি 6 জন শুধুমাত্র শহরের।
এবং আপনি জানেন গেল 24 ঘন্টায় করোনা এবং উপসর্গ নিয়ে 18 জনের মৃত্যু হয়েছে হাসপাতালটিতে, যেটি কিনা করোনা সংক্রমিত হওয়ার পরে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা আজকে। এবং এই মৃতদের মধ্যে 13 জনই কিন্তু রাজশাহীর রয়েছে এবং নওগাঁর 4 জন, চাঁপাইনবাবগঞ্জের 1 জন বাসিন্দা রয়েছে। এখন যেটি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে গ্রামের রোগীদের সংখ্যাই তারা সব থেকে বেশি পাচ্ছেন এবং এই কারণেই যে 357টি নির্ধারিত করোনা শয্যা, তাদের মধ্যে কিন্তু এই 404 জন রোগী ভর্তি রয়েছে আজকে এবং এই বিকেলে কিন্তু সেটি সংখ্যাটা আরও বেড়েছে। সেক্ষেত্রে তাজনীন যেটি হয়েছে যে রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে যে তাদের যে অতিরিক্ত শয্যা সেটি কিন্তু যে সিলিন্ডার অক্সিজেন সেটি দিয়ে কিন্তু তারা সে জিনিসটাকে আসলে সামলে রাখার চেষ্টা করছেন। তবে যেই পরিমাণ আসলে চাপ আসলে করোনা রোগীর বাড়ছে প্রত্যেক দিন এবং যেভাবে আসলে করোনা রোগীর সংক্রমণের হার বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের এই চাপটি সামলানো বেশ কঠিন হচ্ছে এবং এই কারণে হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাদের যে 10টি ওয়ার্ডকে করোনার যে সেন্ট্রাল অক্সিজেন সেটির আওতায় এনে শয্যাগুলো নির্ধারিত করেছেন। এর পাশাপাশি কিন্তু আরও 2টি ওয়ার্ডে কিন্তু যে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ সেটির কাজ চলছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এই যে চাপ সেটি সামলানোর জন্য আসলে তারা তাদের পক্ষ থেকে সেই সমস্ত কাজগুলো অব্যাহত রেখেছেন। তবে এখানে আমরা যেটি আসলে করোনা রোগীর আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের কাছ থেকে যেটি অভিযোগগুলো পাচ্ছি, এখানে আসলে আইসিইউর সংখ্যাটা কম এবং সেই ক্ষেত্রে চাহিদা অনেক বেশি আছে। 30টি আইসিইউতের মধ্যে মাত্র 20টি কিন্তু নির্ধারিত হয়েছে করোনা রোগীদের জন্য। সেই সংখ্যাটি বাড়ানোর এখান থেকে তাগাদা এবং দাবি আসলে যারা করোনা রোগীর স্বজনরা আছেন তাদের। তো রাজশাহী করোনা পরিস্থিতি ছিল এই, শুনবো সাতক্ষীরার, সেখানে আছে সহকর্মী বাপি। করোনা উপসর্গ নিয়ে মারা গেল সাতক্ষীরায় করোনার আক্রান্তের হার 40-45 এর মধ্যেই থাকতেছে। এ কারণেই আজ জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় লকডাউনের সময় বৃদ্ধি করে আগামী 1 সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে লকডাউন। এই লকডাউন চলাকালে করোনা পরিস্থিতিকে মোকাবেলা করতে গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কর্মীদেরকে প্রস্তুত রাখা হয়েছে যাতে কোনো রকম স্বাস্থ্যবিধি অমান্য না হয়, প্রত্যেকে যাতে মাস্ক পরে। গতকালও এখানে 9 জন মারা গেছে করোনা উপসর্গ নিয়ে। এভাবেই পরপর 3 দিনে প্রায় 26 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেল সাতক্ষীরায় করোনার আক্রান্তের হার 40-45 এর মধ্যেই থাকতেছে। এ কারণেই আজ জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় লকডাউনের সময় বৃদ্ধি করে আগামী 1 সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে লকডাউন। এই লকডাউন চলাকালে করোনা পরিস্থিতিকে মোকাবেলা করতে গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কর্মীদেরকে প্রস্তুত রাখা হয়েছে যাতে কোনো রকম স্বাস্থ্যবিধি অমান্য না হয়, প্রত্যেকে যাতে মাস্ক পরে এবং একই সাথে তারা যেন অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হয়। যদিও আমরা এই 3 সপ্তাহ যাবৎ লকডাউনের অনেক শিথিলতা দেখছি মানুষকে ঘরের মধ্যে রাখা যাচ্ছে না, যে কারণে করোনা সংক্রমণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কোনো রকমে একে করোনার সংক্রমণ থামানো যাচ্ছে না। এই অবস্থার মধ্য দিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য বিভাগের লোক, পুলিশের লোক, সব স্তরের লোকই করোনায় আক্রান্ত হচ্ছে এই সাধারণ মানুষ। বিশেষ করে গ্রামে মানুষ যেভাবে আক্রান্ত হচ্ছে, অনেকেই হসপিটাল পর্যন্ত আসতে পারছে না, তার আগেই সেখানে মারা যাচ্ছে। তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা যাচ্ছে না। যারা রোগী আছে হসপিটালে বা ক্লিনিকে, তাদের স্বজনরাও স্বাস্থ্যবিধি মানছে না বলে নানা মহল থেকে আমাদেরকে জানিয়েছে। আজকের এই জেলা করোনা প্রতিরোধ কমিটির যে সভা হয়েছে জেলা প্রশাসকের সভাপতিত্বে, সেখানে অবশেষে সেই লকডাউনের সময় বৃদ্ধি করা হয়েছে আরও 1 সপ্তাহ। এই ছিল নাজনীন সাতক্ষীরার করোনা পরিস্থিতির সর্বশেষ চিত্র।
করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সাতক্ষীরার নিউ মার্কেট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মমতাজ বাপি, এবং তার আগে রাজশাহী মেডিকেল কলেজের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। সীমান্ত এলাকা ছাড়িয়ে দেশ জুড়ে কোভিড পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে। সংক্রমণ হার নিরিখে দেশের 40 জেলাকে অতি উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে আক্রান্ত, শনাক্ত কিংবা সংক্রমণের হার দুই সূচকে দ্রুত অবনতি হচ্ছে রাজধানীর কোভিড পরিস্থিতিও। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। 2 সপ্তাহ আগেও রাজধানীতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হার ছিল 5% নিচে। তবে সাম্প্রতিক সময়ে দ্রুতই পাল্টাতে থাকে পরিস্থিতি। লাফিয়ে বাড়তে বাড়তে বুধবার তা ছাড়িয়ে গেছে 15%। আর 10 দিনের ব্যবধানে আক্রান্ত শনাক্ত 200 ঘর থেকে বেড়ে বুধবার 2000 ছাড়িয়েছে। চলতি মাসের শুরুতে রাজধানীতে 4 জনের নমুনার জিনোম সিকোয়েন্স করে 2 জনের দেহেই কোভিডের ডেল্টা ধরন পাওয়ার তথ্য জানায় আইইডিসিআর। আর গত সপ্তাহে আক্রান্তদের 68% দেহে ডেল্টা ধরন পাওয়ার কথা জানায় আইসিডিডিআরবি। অতি সংক্রামক এ ভ্যারিয়েন্টের প্রভাবে ধীরে ধীরে রোগী চাপ বাড়তে শুরু করেছে রাজধানীর হাসপাতালগুলোতেও। আগের ঢেউগুলো সেন্টার থেকে ঢাকা বা চিটাগাং থেকে অন্যান্য জায়গায় গেছিল, বাট এবার আমরা জানি যে মেইন সংক্রমণটা হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্টের মাধ্যমে। সুতরাং এবার কিন্তু সীমান্তবর্তী জেলাগুলো থেকে গ্র্যাজুয়ালি এটা সেন্টারের দিকে আসছে। এদিকে আক্রান্ত শনাক্তের হার নিরিখে দেশের 40 জেলাকে অতি উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত এলাকা থেকে সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে যথাসময়ে সঠিক সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থতার মাসুল দিতে হচ্ছে এখন। কোভিড নিয়ন্ত্রণে মুনশিয়ানার পরিচয় দিতে না পারলে দ্বিতীয় ঢেউয়ের চেয়েও ভয়ানক পরিস্থিতির শঙ্কা বিশেষজ্ঞদের। সবগুলো সংক্রমণ চক্র যদি একখানে হয়ে যায়, তখন আমাদের জন্য কিন্তু এটা মার্চ এপ্রিলে যে আমাদের দুঃসহ স্মৃতি, তার চেয়েও ভয়াবহ স্মৃতি হবে না, এটাকেও নিশ্চয়তা দিতে পারবে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে আমরা একটা খুব জটিল অবস্থার দিকে যাচ্ছি, এটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পরীক্ষা বাড়ানো, আক্রান্তদের আইসোলেশন নিশ্চিতের পাশাপাশি জোর দিতে হবে রোগের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করার উপর। ফারুক ভুইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার প্রবেশ মুখগুলোতে প্রতিটি গাড়িকেই পুলিশের তল্লাশি চৌকি পার হতে হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়িকেই ঢাকায় ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না। বন্ধ রয়েছে দূরপাল্লার গণপরিবহন চলাচল, তবে মানুষের অবাধ চলাচল নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবেশমুখ গাবতলী সাভার রোডে পুলিশের কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে ঢাকায় প্রবেশ ও বের হওয়া ব্যক্তিগত গাড়িসহ প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় রাস্তায় গাড়ির দীর্ঘ সারির অপেক্ষা দেখা যায়। জরুরি সেবা, পণ্যবাহী গাড়ি ছাড়া দূরপাল্লার কোনো গণপরিবহন ঢাকায় প্রবেশ বা বের হতে দেয়া হয়নি। যাওয়ার দরকার জরুরি প্রয়োজনে হেমায়তপুর, এখন তো গাড়ি পাচ্ছি না, তাই সেই গাবতলী থেকে হেঁটে যাচ্ছি, দেখি সামনে যদি গাড়ি পাওয়া যায়। এই যে করোনার জন্য এরকম করছে, আরো করোনা বাড়বে, কারণ গাড়ি সংখ্যা কমে গেছে, মানুষ হুমড়ায় পড়ে ওটার মধ্যে যাচ্ছে। এছাড়া প্রয়োজনীয় কাজে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের অনেকেই দেখা গেছে যানবাহন না পেয়ে পায়ে হেঁটেই গন্তব্যে ছুটতে। গাবতলীর ওই পাশ থেকে হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আইলাম। সবই বন্ধ করে দিয়ে তল্লাশি করতেছে, এতে ভোগান্তি হচ্ছে মানুষের। এদিকে ঢাকার আশপাশের 7 জেলায় লকডাউনের তৃতীয় দিন আজ। গাজীপুরে গণপরিবহন না চললেও পণ্যবাহী গাড়ি সহ ছোট ছোট যানবাহনে কিংবা পায়ে হেঁটেই গন্তব্যে ছুটছেন মানুষ। নারায়ণগঞ্জেও লকডাউন কার্যকর করতে নগরীর মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট চোখে পড়লেও সাধারণ মানুষের মাঝে মাস্ক পরা কিংবা স্বাস্থ্যবিধি মেনে চলতে উদাসীনতা চোখে পড়েছে। এবং লকডাউনের যে সরকারের নির্দেশনাগুলো আছে সেগুলো প্রতিপালন করা। লকডাউনের মাঝে গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেদারসে চলছে গণপরিবহন। নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। মাস্ক নিয়ে আসছি তো, এই যে মাস্ক নিয়ে আসছি, এখন খুললাম। কি করবো, পেট দায়ে বেরোতে হয়। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাটের জরুরি পণ্যবাহী ফেরি দিয়েই সাধারণ মানুষ গন্তব্যের উদ্দেশ্যে ছুটছেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর গাবতলী এলাকায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, রাজধানী ঢাকার আশপাশের 7 জেলার লকডাউনের যে প্রভাব তা কিন্তু ঢাকার মধ্যেও পড়তে শুরু করেছে এবং ব্যাপকভাবে। আমি যদি আপনাকে বলি, যেহেতু আজকে বৃহস্পতিবার,
অনেক মানুষই এই দিন ঢাকা ছেড়ে থাকেন, আশপাশের জেলায় মূলত যারা থাকেন তারা হয়তো কেউ নিজের বাড়িতে যান, বা আবার এর পাশাপাশি অনেক মানুষ আছেন যারা ঢাকার আশপাশ থেকে ঢাকায় এসে অফিস করেন। বিশেষ করে সাভার অঞ্চলে যারা রয়েছেন তারাও কিন্তু বড় একটা অংশে ঢাকায় এসে অফিস করেন। তো যে ঘটনাটি ঘটেছে, যেহেতু ঢাকা একটি মহানগর, আবার সাভার পড়েছে ঢাকা জেলায়, সে কারণে ঢাকা থেকে কিন্তু কোনো বাস যেগুলো ঢাকা সাভার রুটে চলাচল করে সেগুলোও ঢাকা থেকে বের হতে দেওয়া হচ্ছে না। স্বভাবতই কিন্তু মানুষ এই যে গাবতলীর যে ট্রানজিট পয়েন্ট রয়েছে ঢাকা থেকে সাভারের উদ্দেশ্যে, এখান থেকে মানুষ কিন্তু হেঁটে হেঁটে শত শত মানুষ সকাল থেকে আমরা দেখছিলাম সেটা এখন অব্যাহত রয়েছে। তারা হেঁটে হেঁটে এই আমিনবাজার ব্রিজ পার হয়ে আবার হেমায়তপুরের দিকে গিয়ে ওখানে গাড়ি রাখা রয়েছে, তার মাধ্যমে মূলত ঢাকা ছাড়ছেন বা সাভার যাচ্ছেন। এর পাশাপাশি এখান থেকে আমরা যা দেখেছি তাতে করে ঢাকা থেকে কিন্তু কোনো ধরনের গণপরিবহনই বের হতে দেয়া হচ্ছে না কিংবা প্রবেশ করতেও দেওয়া হচ্ছে না। একটাই কারণ এর পরের যে জেলাটি রয়েছে এদিকে মানিকগঞ্জ, সেখানে কিন্তু লকডাউন চলছে। সুতরাং মানিকগঞ্জ পার হয়ে কোনো গাড়ি আসতেও পারছে না, যেতেও পারছে না, সে কারণেই কিন্তু ঢাকা থেকে কোনো গাড়ি বের হচ্ছে না। এর পাশাপাশি যারা ব্যক্তিগত পরিবহন রয়েছে সেগুলোও কিন্তু যাচাই বাছাই ছাড়া বা একদমই যেগুলো জরুরি পরিবহন এগুলো ছাড়া কিন্তু কোনো গাড়িকে বের হতে দেওয়া হচ্ছে না, ঠিক ঢুকতেও দেওয়া হচ্ছে না। আমিনবাজারে কিন্তু প্রবেশ কিংবা বের হওয়া দুপাশেই এখানে কিন্তু আমরা দেখেছি পুলিশের চেকপোস্ট রয়েছে, তারা চেক করে করে প্রতিটি গাড়ি ছাড়ছেন। তো এই কারণে সব মিলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যারা ঢাকাগামী কিংবা ঢাকা থেকে বের হচ্ছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের ভোগান্তি হচ্ছে। এটি আসলে কিছু করবার নেই, যেহেতু লকডাউন চলছে পার্শ্ববর্তী জেলাতেই, সে কারণে এটি মেনে নিতেই হবে। তো মানুষ কিন্তু সেটি মেনে নিয়েই এই ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে ওপারে গিয়ে কিন্তু সেখানে গিয়ে তারা আবার যে পরিবহন রয়েছে তার মাধ্যমে গন্তব্যে যাচ্ছেন। অনেকেই এই কারণে যেটি হয়েছে, মহিলা কিংবা বৃদ্ধ শিশু তারা কিন্তু ব্যাপক ভোগান্তির মধ্যে পড়ছেন। এর মধ্য দিয়ে তারা ঢাকা ছাড়ছেন, এবং যেহেতু সাভার ঢাকার মহানগরের বাইরে, সে কারণে সাভারগামী মানুষও কিন্তু ভোগান্তির মধ্যে রয়েছেন। তা আমার কাছে এই ছিল সবশেষ। তাজনীন। করোনা পরিস্থিতিতে চলমান বিধিনিষেধের সবশেষ খবর জানাতে রাজধানীর গাবতলী এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন দেশে আটকে পড়া সৌদি প্রবাসীরা। করোনা ভ্যাকসিন পেতে নিবন্ধনের জন্য লকডাউনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেও কোনো ব্যবস্থা না থাকায় ক্ষোভ জানান তারা। পরে আগামী এক সপ্তাহের মধ্যে নিবন্ধন সহ প্রবাসীদের করোনা টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রবাসী কল্যাণমন্ত্রী। কোভিড সংক্রমণের কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চাকরি হারানো সহ নানা কারণে কয়েক লক্ষ প্রবাসী দেশে ফিরতে বাধ্য হয়েছেন, যাদের অধিকাংশই লকডাউনের কারণে ভিসা জটিলতা ও করোনা টিকা না পাওয়ায় কর্মস্থলে ফিরতে পারেননি। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনে জানানো হয় প্রবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। এ অবস্থায় বিভিন্ন জেলার সিভিল সার্জনদের নির্দেশনা পেয়ে করোনা টিকা পেতে লকডাউনের মধ্যেও ঝুঁকি নিয়ে নিবন্ধনের জন্য বৃহস্পতিবার সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ভিড় করেন প্রবাসীরা। কিন্তু আসার পর নিবন্ধনের বিষয়ে কোনো ব্যবস্থা না থাকায় বিক্ষোভে ফেটে পড়েন প্রবাসী কর্মীরা। আমরা এসেছি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হাজার হাজার টাকা খরচ করি, আসার পর এখানে আমরা কোনো সদুত্তর পাই নাই। অনলাইনে বন্ধ ছিল, ভিসা শেষে টিকার জন্য যাইতে পারি না। দেশে আটকে পড়ছি, ফ্লাইট বন্ধ। এখন যদি ভ্যাকসিন না দেয় প্রবাসে যাইতে পারতেছি না। রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ডকুমেন্ট নিয়ে আমাদের ভ্যাকসিন দেওয়া হোক, আমাদের বিদেশ যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হোক। এ সময় তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী সচিবকে পেয়ে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার দাবি জানান। তাদের দাবির প্রেক্ষিতে মন্ত্রী জানান আটকে পড়া প্রবাসীদের করোনা টিকা দেয়া ও বিদেশ যেতে সব ধরনের সহায়তা দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন সাহেব একটা সার্কুলার দিয়ে দিয়েছেন কি আপনাদের এটার জন্য মন্ত্রণালয়তে যান। আমি জানি না ওই সিভিল সার্জন সাহেব ওখানে কেমনে থাকে। টিকার জন্য আমরা সরকারকে বলেছি, হেলথ মিনিস্ট্রিকে বলেছি কি আপনারা চেষ্টা করেন যে যত তাড়াতাড়ি হয় আপনারা সেটার একটা ব্যবস্থা গ্রহণ করেন। প্রবাসী কর্মীদের করোনা টিকা দিতে আগামী সপ্তাহ থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধনেরও ব্যবস্থা করা হবে বলে জানান প্রবাসী কল্যাণ সচিব। আমরা আশা করছি আগামী সপ্তাহেই এই সুরক্ষা অ্যাপে আমাদের এই ব্যবস্থাটি হয়ে যাবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনা ভাইরাসের উচ্চ ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ সহ ৬৯টি দেশের তালিকা করেছে সৌদি আরব। বৈশ্বিক মহামারী সংক্রান্ত সূচক অনুযায়ী এই তালিকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
জেদ্দা, রিয়াদ ও মক্কায় এখনও প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন গড়ে 3 থেকে 400 মানুষ। সৌদি আরবের রিয়াদ থেকে সহকর্মী আরিফুর রহমানের রিপোর্ট। বহির্বিশ্বের সাথে যোগাযোগ ব্যবস্থা সচল করলেও বিভিন্ন দেশের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও কঠোর উদ্যোগ নিতে যাচ্ছে সৌদি আরব। এরই মধ্যে করোনার উচ্চ ঝুঁকির দেশের তালিকা তৈরি করেছে দেশটি। বৈশ্বিক মহামারী সংক্রান্ত সূচক পর্যালোচনা করে এ তালিকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। 69টি দেশের এই তালিকায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এশিয়ার বেশ কয়েকটি দেশ রয়েছে। তালিকায় বাংলাদেশের নাম থাকায় উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা। আবারও যে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপের শঙ্কা করছেন তারা। সৌদি আরবে করোনার পরিস্থিতি উন্নতি হলেও রাজধানী রিয়াদ, জেদ্দা ও মক্কায় এখনও বাড়ছে সংক্রমণ। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় মসজিদগুলোতে প্রত্যাহার করা হয়েছে বিধিনিষেধ। সংক্রমণ রোধে জোরদার করা হয়েছে ভ্যাকসিন কার্যক্রম। এখন পর্যন্ত দেশটিতে 587টি টিকা কেন্দ্রের মাধ্যমে 1,60,00,000-এর বেশি মানুষকে 2 ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। আর প্রথম ডোজ টিকা নিয়েছেন মোট জনসংখ্যার প্রায় 70%। এর মধ্যে দ্বিতীয় ডোজের ভ্যাকসিনের প্রয়োগে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটি। 2 ডোজের টিকার ক্ষেত্রে আলাদা আলাদা কোম্পানির টিকা নেওয়ার অনুমোদন নেওয়া হয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। অন্য প্রসঙ্গ, এই শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীকে যোগ্য করে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ বলেছেন, আগামীতে জনগণ ও সেনাবাহিনীর মধ্যে কোনো দূরত্ব থাকবে না। সকালে সেনাপ্রধান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্বভার নেয়ার পর সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। এর আগে সামরিক রীতিতে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে বিদায় জানান কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। টানা 3 বছর বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্ব ও পরিচালনার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শেষ করলেন সদ্য বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনাপ্রধান হিসেবে দায়িত্বের শেষ দিনে রীতি অনুযায়ী বৃহস্পতিবার সকালে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা সালাম জানান জেনারেল আজিজ আহমেদকে। এদিকে নবনিযুক্ত সেনাপ্রধান হিসেবে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে র্যাঙ্ক ব্যাচ পরানো হয় জেনারেল SM শফিউদ্দিন আহমেদকে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। গণভবন থেকে ফিরে সেনা সদরে সেনাবাহিনী প্রধানের সচিবালয়ে পৌঁছালে জেনারেল SM শফিউদ্দিন আহমেদকে স্বাগত জানান বিদায়ী সেনাপ্রধান। এরপরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান। পরে সামরিক রীতি মেনে সেনা প্রধানের সচিবালয় ছাড়েন জেনারেল আজিজ আহমেদ। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্ণাঢ্য কায়দায় লাল রশি টেনে তাকে বহনকারী গাড়িটিকে এগিয়ে দেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন নতুন সেনাপ্রধান। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই পদের দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা চান। সকলের সহযোগিতা ছাড়া এত বড় গুরু দায়িত্ব পালন করা যাবে না। চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ সেনাবাহিনী তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে যা করণীয় তাই যেন আমার নেতৃত্বে করতে পারে। সেনাবাহিনীর সাথে জনগণের দূরত্ব থাকবে না। আই বিলিভ ইন ট্রান্সপারেন্সি, সো এভরিথিং উইল বি নোন, দেয়ার উইল বি নো প্রবলেম অ্যাট অল। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এছাড়া সেনাকুঞ্জে তাকে সালাম জানান কর্মকর্তারা। এ সময় গার্ডও পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 7 সেপ্টেম্বর থেকে চালু হবে রাজধানীর বাস রুট রেশনালাইজেশন। প্রথম ধাপে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে সাইনবোর্ড পর্যন্ত চলবে। এছাড়া রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অনুমোদনহীন বাস চলাচলে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। পুরনো বাস তুলে নিয়ে চলার উপযোগী বাস নামাতে মালিকদের জন্য বরাদ্দ থাকছে 100 কোটি টাকার ঋণ সহায়তা। এর মধ্য দিয়ে 17 বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে রাজধানীর বাস চলাচলে শৃঙ্খলা ফেরানোর প্রক্রিয়া। যাত্রী তোলার জন্য এক বাসের সঙ্গে অন্য বাসের পাল্লা দেয়া, যাত্রী ওঠানামায় তাড়াহুড়া, রাজধানী সড়কের এই চিত্র প্রতিদিনের। এতে ঘটে দুর্ঘটনাও। ঢাকার গণপরিবহনের মালিক 2000-এর বেশি। এই বাসগুলো চলাচল করে ঢাকা ও আশপাশের 200-এর বেশি রুটে। এই অবস্থার পরিবর্তনে 2004 সালে 20 বছরের পরিবহন পরিকল্পনায় বাস চলাচল কোম্পানির অধীনে নেয়ার প্রক্রিয়া শুরু হয়।
অবশেষে বৃহস্পতিবার দক্ষিণ নগর ভবনে বাস্তবায়ন কমিটির 17তম সভাতে দক্ষিণ মেয়র জানান, প্রথম ধাপে সেপ্টেম্বরে চালু হচ্ছে ঘাটার চর থেকে মতিঝিল যাত্রাবাড়ি হয়ে সাইনবোর্ড পর্যন্ত রুট। সর্বসম্মতিক্রমে আমরা আগামী 7ই সেপ্টেম্বর 2021 ঘাটার চর থেকে সেই সাইনবোর্ড পর্যন্ত মতিঝিল হয়ে আমাদের এই সড়ক পথে, এই যাত্রা পথে আমাদের এই বাস রুট রেশনালাইজেশন আমরা কার্যকর করতে চাচ্ছি। বিশেষ এই ব্যবস্থার মূল লক্ষ্য রাজধানী থেকে লক্কর ঝক্কর বাস তুলে নিয়ে চলাচল উপযোগী বাস নামানো। তাই বাস মালিকদের জন্য বাংলাদেশ ব্যাংক 100 কোটি টাকার ঋণ সহায়তা দিবে বলে জানান দক্ষিণ মেয়র। মানদণ্ড অনুযায়ী বাসগুলো হতে হবে, সেই প্রেক্ষিতে তাদের যে অর্থ প্রয়োজন হবে সেই অর্থ কোথা থেকে যোগান হবে। বাংলাদেশ ব্যাংকে আমরা আবেদন করার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক 100 কোটি টাকার একটি বরাদ্দ তারা নির্ধারণ করেছে। 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত অনুমোদনহীন 1646টি বাস চলাচল বন্ধে চলবে যৌথ অভিযান। 1646টা গাড়ি ঢাকা শহরের ভিতরে তারা চলছে এবং ঢাকা শহরের উপর দিয়ে যাচ্ছে, যাদের কোনো রুট পারমিট নেই। এই 1646টা গাড়ির জন্য আমরা আগামী 1 জুলাই থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বিআরটিএ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমরা একটি অভিযান চালাবো। 6টি কোম্পানির 42টি রুটে 9টি ক্লাস্টারের মাধ্যমে বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়ন হলে প্রতি কিলোমিটারের ভাড়া হবে 2 টাকা 20 পয়সা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে সীমান্ত এলাকা থেকে গরু নিয়ে যারা হাটে আসবেন তাদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে হুঁশিয়ারি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে ঈদের প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। ঈদের সময় চলাচল নিয়ন্ত্রণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত 3 ঈদে সার্বিক অব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো। ঈদ উদযাপনে বাড়ি যাওয়ার উপর নিষেধাজ্ঞা থাকলেও সেটা মানেননি বেশিরভাগ মানুষ। সরকারি আদেশ বাস্তবায়ন করতেও ছিল না কার্যকর কোনো পরিকল্পনা। পথে পথে ভোগান্তি শুধু নয়, গেল ঈদে মর্মান্তিক প্রাণহানির পর এক পর্যায়ে ফেরি চলাচল চালুর ঘোষণা দিতে বাধ্য হয় সরকার। আসছে কোরবানির ঈদ, শুধু বাড়ি ফেরা নয়, এর সঙ্গে যুক্ত হবে গরুর হাট ব্যবস্থাপনার চ্যালেঞ্জ। এর মধ্যেই সীমিত পরিসরে হাট বসার ঘোষণা এসেছে। তবে অনলাইনে গরু কেনাবেচার বিষয়টি উৎসাহ দিতে চায় সরকার। সীমান্ত এলাকা থেকে ব্যাপারীরা গরু নিয়ে রাজধানীতে আসার বিষয়টিও থাকবে নজরদারিতে। হাট ও হাটে গরু নিয়ে আসার পুরো বিষয়টি করতে হবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে। পশুর হাটেও স্বাস্থ্য সেবা নিয়েও আমাদের আলোচনা হয়েছে। সেখানে যেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখন অতিমারি চলছে, দেখছেন যারা গরুর ব্যাপারীরা আসবেন তারাও যেন স্বাস্থ্যসম্মতভাবে ভিতরে ঢাকায় আসেন, সেগুলোর দিকে আমরা নজর রাখবো। এর মধ্যেই 30 জুন পর্যন্ত রাজধানীর আশপাশের 7 জেলায় লকডাউন দিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে ঢাকাকে। বন্ধ আছে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল। যাতায়াত নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঈদ পর্যন্ত যদি লকডাউন কার্যকরের সিদ্ধান্ত আসে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অতিমারি কোভিড-19 মোকাবেলায় যে সকল নির্দেশনা জারি করেছেন কিংবা করবেন তা যথাযথভাবে অনুসরণ করার জন্য সবাই প্রস্তুত থাকবেন। এছাড়া ঈদে গরুর হাটে চাঁদাবাজি, চামড়া পাচার রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভায়। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি না মেনেই যশোরের 7 মাইল পশুর হাটে চলছে গবাদি পশু বেচাকেনা। এতে স্থানীয়ভাবে ব্যাপক হারে ছড়াচ্ছে সংক্রমণ। উপজেলা প্রশাসন বলছে স্বাস্থ্যবিধি মেনে হাট চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। যশোরের শার্শা উপজেলাধীন বাগআত্রার এই 7 মাইল পশুর হাটটি দেশের দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় পশুর হাট। সম্প্রতি সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা ও যশোরের বেশ কয়েকটি উপজেলায় লকডাউনে গবাদি পশুর হাট বন্ধ রয়েছে। লকডাউনের আওতামুক্ত থাকায় এই হাটে মানুষের ভিড় বাড়লেও স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। করোনা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে গত সপ্তাহে এই হাট এলাকায় মারা গেছেন 3 জন। প্রত্যেকের বাড়ি বাড়ি 5-7 জনকে জ্বর আছে। আমরা এক তো বলছি যে প্রশাসনকে যে আমাদের হাটটা লকডাউন করে দেওয়া হোক, কিন্তু তার দিচ্ছে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই আশু বিপদ থেকে এই হাটটা যেন বন্ধ করে দিয়ে আমাদেরকে রক্ষা করা হয়। প্রশাসন বলছে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের যে
নির্দেশনা আছে, এগুলো যদি তারা মানতে ব্যর্থ হয় সেক্ষেত্রে তাদের হাটটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, এই কথাও তাদেরকে মনে করে দেওয়া হয়েছে। সপ্তাহে 2 দিন শুক্র ও শনিবার এই হাটে গরু বেচাকেনা হয়। এখান থেকে বছরে 6 কোটি টাকার মতো সরকারের রাজস্ব আসে। সময় সংবাদ, বেনাপোল। করোনা মহামারীর মধ্যে পর্যটন নগরী কক্সবাজারে খুলে দেয়া হলো 4.5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। তবে কোনো পর্যটক নয়, শুধু জরুরি প্রয়োজনে আসা ব্যক্তিরাই অবস্থান করতে পারবেন। নতুন সিদ্ধান্তে স্বস্তিতে হোটেল মালিকরা। নিষেধাজ্ঞা সত্ত্বেও পর্যটকরা কক্সবাজারে ছুটে আসলে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন স্বেচ্ছাসেবকরা। জেলা প্রশাসন বলছে সতর্ক রয়েছেন তারা। কক্সবাজারের হোটেল মোটেল জোনের তারকা মানের হোটেল টানা 2.5 মাস বন্ধ থাকার পর খোলা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন করতে ব্যস্ত কর্মকর্তা কর্মচারীরা, কিন্তু জরুরি প্রয়োজনে আসা কোনো ব্যক্তিই রুম নেননি হোটেলের। তারপরও কর্তৃপক্ষ বলছেন লোকসানের শঙ্কা থাকলেও নিরুপায় তারা। কোনোভাবেই লোকসান পোষানো সম্ভব না, তারপরও যেহেতু গভর্নমেন্ট একটা সুযোগ দিয়েছে। সরকারি বেসরকারি অফিস কর্মকর্তা কর্মচারীদের জন্য হোটেল খুলে দেয়া হলেও প্রথম দিন কোনো বুকিং ছিল না। তবে শর্ত মেনে হোটেল মোটেল চালু রাখার ব্যাপারে সতর্ক থাকার কথা জানালেন মালিক সমিতি। তাই এই মুহূর্তে কক্সবাজার পৌরসভা এবং কক্সবাজার সদরটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এই মুহূর্তে কোনোভাবে পর্যটকদের আসাটা উচিত হবে না। এমন সিদ্ধান্তে পর্যটকরা ছুটে আসলে করোনা সংক্রমণ বৃদ্ধির শঙ্কা রয়েছে। আমরা সবসময় বলছি যে জীবন বাঁচাইতে হবে জীবিকার সাথে, আর জীবিকার সাথে বাঁচানোর দায়িত্বটা শুধু হোটেল মালিকদের উপর অর্পিত হয় না, এটা সরকারের মৌলিক দাবির একটা অংশ। প্রশাসন জানিয়েছে প্রাথমিকভাবে খুলে দেয়া হলেও করোনা সংক্রমণ বাড়লে ফের বন্ধ করে দেয়া হবে। যদি কোনো হোটেল বা মোটেল বা আবাসিক যে ফ্যাসিলিটি তারা যদি এইসব স্বাস্থ্যবিধি ভঙ্গ করেন তাহলে তাদের এই সুবিধাটা বন্ধ করে দেওয়া হবে। পর্যটন মৌসুমে 1 থেকে 1.5 লাখ শরণার্থীর সমাগম হয় কক্সবাজার সমুদ্র সৈকতে। সময় সংবাদ, কক্সবাজার। নকশা অনুযায়ী নির্মাণ না করায় চট্টগ্রামের মোগলটুলিতে 14 তলা একটি ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। দুপুরে ভবনটি ভাঙার কাজ শুরু হয়। কর্মকর্তারা জানান, সামার নামে একটি ডেভেলপার কোম্পানি সিডিএর কাছে 10 তলা ভবন নির্মাণের অনুমতি চেয়ে নকশা জমা দেয়। অনুমোদনের পর অবৈধভাবে আরও 4 তলা বাড়িয়ে নির্মাণ করে প্রতিষ্ঠানটি। ভবনের পাশেও দখল করে নেওয়া হয় অতিরিক্ত জমি। এ অবস্থায় গত 7 জুন বাড়তি অংশ ভাঙার কাজ শুরু করে সিডিএ। এক পর্যায়ে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে ভাঙার কাজ বন্ধ করে দেওয়া হয়। পরে 14 জুন আবারও স্থগিতাদেশ খারিজ করেন উচ্চ আদালত। রায়ের কপি হাতে পাওয়ার পর নতুন করে ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। 10 তলা অনুমোদন নিয়ে তারা 13 তলা ইতিমধ্যে নির্মাণ করে ফেলেছে এবং বিল্ডিংয়ের চতুর্দিকে প্রচুর পরিমাণে ডেভিয়েশন আছে। ডকুমেন্টের জন্য একটা ফৌজদারি মামলা হয়েছে এবং তার থেকে 10 লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। দেশের নাব্য হারানো নদীগুলো খনন করার টেকসই সুবিধা পেতে শুরু করেছে মধ্য পূর্বাঞ্চলের কয়েক কোটি মানুষ। এর মধ্যে সচল হয়েছে প্রায় 2000 কিলোমিটার নদীপথ। ফলে বন্যার পাশাপাশি ওই এলাকায় কমবে চাষাবাদের খরচও। এখন নদীপাড়ের মানুষের চাওয়া ড্রেজিং করা মাটি দিয়ে তৈরি উঁচু পাড় বাধাই করে পাকা রাস্তা নির্মাণ। বিআইডব্লিউটিএ জানিয়েছে 24টি নদী খনন শেষে আরও 19টি নদী খননের কাজ হাতে নেওয়া হবে। দেশের মধ্য পূর্বাঞ্চল ঘুরে এসে মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন নিজামুদ্দিন। ড্রেজার দিয়ে খনন করা নদীর মাটি ও বালু দিয়ে ভরাট হচ্ছে নিচু জমি। সূর্যের আলোর মতোই ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর এলাকার বিস্তীর্ণ এলাকায় যেন ছড়িয়ে পড়ছে সেই আলো। কংস নদী ফিরে পাচ্ছে হারানো যৌবন। গত শুষ্ক মৌসুমে এসব নদী ছিল পানিশূন্য। সরজমিন ঘুরেও দেখা যায় ড্রেজিং না করা জায়গার গভীরতা 7 ফুট হলেও ড্রেজিং এর পর তা বেড়ে দাঁড়িয়েছে 24 ফুট পর্যন্ত। এটা কাটিং হয় না আমাদের, এখন 7 ফিট আছে। এখন আমরা কাটিং করে পেয়েছি 24.5 ফিট, 24 ফিট। খননে এই অঞ্চলের সব নদী সচল হওয়ায় কৃষি ব্যয় কমার পাশাপাশি দীর্ঘমেয়াদী বন্যা থেকেও মুক্তি মিলবে বলে জানালেন স্থানীয়রা। শীতকালে গরু এদিকে ঘাস খাইতো, নদীর মধ্যে পানি ছিল না। নদী খননের পরে অবাধে আপনাকে আমাদের নৌকা ট্রলার আসতে পারতেছে। নিম্ন এলাকা হওয়ার কারণে বন্যা দীর্ঘস্থায়ী হতো। কংস নদী যদি খনন করা হয়ে যায় অতি স্বল্প সময়ে এই বন্যার পানি চলে যাবে। কংস শীতকালে শোয়া যাইতো। আমরা এই যে বোরো ফসল করতে
খুব অসুবিধা হইতো। নদী খননকরণে আমরা সুবিধা হয়েছে, 1 কুর জমির মধ্যে যদি 5 লিটার তেল লাগে, কুলা পানি দেওয়া করলে 2 লিটার লাগে। অনেক দূর থেকে কলসি দেওয়া ব্যবসা তারা পানি আনতো। এবার আশা করতেছি আমরা নদীর পানিতে গোসল করতে পারবো। বিএডব্লিউটি জানায় দেশের নাব্য হারানো এমন 24টি রুটের মধ্যে 14টির খনন কাজ এরই মধ্যে শেষ, বাকি 10টিরও কাজ চলমান। তবে বর্ষায় নৌযান চলাচলে নিচু সেতুগুলো বাধা সৃষ্টি করছে। এটা 200 কিলোমিটার নদী, এর মধ্যে 160 কিলোমিটার নদী অলরেডি খনন করা সম্পন্ন হয়ে গেছে। স্থানীয় সরকার কতগুলো তারা ব্রিজ তৈরি করে দিয়েছে। এই নিচু ব্রিজগুলো তৈরি করার জন্য ডেজারগুলো কিন্তু সবসময় এখানে প্রবেশ করে না এবং বর্ষাকালে নৌযানও চলাচলে একটা বিঘ্নতার সৃষ্টি হয়। একদিকে ভারতের মেঘালয় থেকে নেমে আসা বিপুল পরিমাণ পানি, অন্যদিকে মরে যাওয়া এই কংস নদী। মূলত এ কারণেই এতদিন ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর এলাকার উপর দিয়ে বয়ে চলা এই কংস নদীর 2 পারের প্রায় 200 কিলোমিটার এলাকা বছরের 3 থেকে 4 মাস পুরোপুরি তলিয়ে থাকত। তবে এখন খনন করবার পর এই এলাকা অনেকটাই বন্যামুক্ত হয়েছে। যদিও এখানকার মানুষ বলছেন, যদি এই খনন অব্যাহত না থাকে তাহলে আবারও পুনরায় বন্যার পাশাপাশি আগামী শুষ্ক মৌসুমে এসব এলাকা পানি খরায় ভুগতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নেত্রকোনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লাগাম ছাড়া করোনা, সারা দেশে 81 জনের মৃত্যু, রাজশাহী ও খুলনা বিভাগে 43 জন। টিকা দেওয়ার দাবিতে দেশে আটকা পড়া সৌদি প্রবাসীদের বিক্ষোভ। কোরবানি ঈদে সীমান্ত এলাকা থেকে গরু আনলে মানতে হবে স্বাস্থ্যবিধি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদ যাত্রায় চলাচল নিয়ন্ত্রণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা। এবং 7 সেপ্টেম্বর থেকে রাজধানীতে শুরু হচ্ছে 6 কোম্পানির অধীনে বাস চলাচল। প্রথম ধাপে চলবে ঘাটারচর থেকে সাইনবোর্ড, পুরনো বাস মেরামতে 100 কোটি টাকা বরাদ্দ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।